ধরুন আপনি মাত্র 10,000 টাকা দিয়ে একটা স্কিমে যোগ দিলেন। এরপরে আপনি আরও 5 জনকে এই স্কিমে জয়েন করালেন। সেই 5 জন আবার আরও 5 জনকে স্কিমে জয়েন করালো। এভাবেই বাড়তেই থাকলো জয়েন করানোর হার। এতে আপনার জয়েন করানোদের থেকে কোম্পানি যা টাকা পাবে তার একটা পার্সেন্টেজ আপনিও আজীবন ধরে পাবেন। কি টাকা ইনকামের কত সহজ একটা পথ, তাই না? কিন্তু এই সহজ পথ ফলো করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয় লক্ষ লক্ষ ফ্যামিলি। বড়লোক করে দেবার নেশায় কিভাবে এরকম প্রতারণার ফাঁদে ফেলে মানুষকে সর্বশান্ত করা হয় সেই সত্যের ঝলকই দেখব আজ আমরা। তো আসুন ঘুরে আসি দ্য পিরামিড স্কিমের প্রতারণার দুনিয়া থেকে। নয়াদিল্লির ময়ূর বিহারের এক আবাসিক বাড়ি। সেখানে প্রথম নামের একটি ছেলে তার প্রমিলা আন্টির কাছে বেড়াতে গিয়েছিল। বাড়িতে অতিথি আসলে সাধারণত নাস্তা দিয়ে আপ্যায়ন করা হয়। এই ছেলেটিকেও আপ্যায়ন করা হচ্ছিল, তবে নাস্তা দিয়ে না, বরং বড়লোক হবার টোপ দিয়ে। কথার শুরুর আগে প্রমিলা আন্টি জিজ্ঞেস করে, প্রথমের কলেজের খরচ কে দেয়? বেকার স্টুডেন্ট ছেলে, তাই স্বাভাবিকভাবেই তার বাবাই খরচ দিত। তাই প্রমিলা আন্টি বলে, আমি তোমাকে ইনকামের এমন সোর্স বলে দেব, এতে তোমার বাবার কাছ থেকে টাকা নেওয়া লাগবে না, উল্টো তুমি তোমার বাবাকে টাকা দেবে। প্রমিলা আন্টি জিজ্ঞেস করে, প্রথম উইনিং ওয়ার্ল্ড ওয়াইড বা ডাব্লিউডাব্লিউ এর নাম শুনেছে কিনা? এটা আমেরিকায় শুরু হয়েছিল, এখন 26টা দেশে ছড়িয়ে পড়েছে। এরপরে সে কাগজে কলমে প্রথমকে বোঝায়, ধরো তুমি একটা স্কিমে জয়েন করলা, এরপরে তোমার 4 জন বন্ধুকেও এতে জয়েন করালে। তুমি ওদেরকে জয়েন করানোর সাথে সাথেই 20% রিটার্ন পেয়ে যাবে। তোমার ওই 4 জন বন্ধুদের একজন আরও 4 জন করে জয়েন করালে তুমি আরও 16 জনের কাছ থেকে কমিশন পাবে। এভাবে ওই 16 জন যদি আরও 4 জন করে জয়েন করায় তাহলে হয়ে যাবে 64 জন। এভাবে যদি 1000 লোক জয়েন হয়ে যায় তাহলে তুমি সিলভার লেভেলে পৌঁছে যাবে। এভাবে সিলভার, গোল্ড, ডায়মন্ড লেভেল পার করে ডাবল ডায়মন্ড লেভেলে পৌঁছে যাওয়া মাত্রই প্রাইজ হিসেবে একটা হেলিকপ্টার জিতে যাবে। প্রথমের এত বড় স্বপ্ন ছিল না, তাই সে মানসিক টর্চার থেকে রক্ষা পেতে আপাতত 1 গ্লাস পানি খেতে চায়। প্রমিলা আন্টি তার রূপবতী তরুণী মেয়ে কৃত্তিকাকে পানি দিতে বলে। মেয়ে মায়ের চেয়ে 1 ধাপ বেশি স্মার্ট ছিল। সে পানি দেবার ছলে প্রথমকে ডাব্লিউডাব্লিউ এর একটা ভিডিও দেখায়, যেখানে একজন হেলিকপ্টার উইনারের সংবর্ধনা অনুষ্ঠান দেখাচ্ছিল। প্রথমের এক পাশে মেয়ে, অন্য পাশে মেয়ের মা বসে এমনভাবে ভিডিও দেখাচ্ছিল যে প্রথম আর সহ্য করতে না পেরে উঠে চলে যেতে চায়। তখন আবার প্রমিলা আন্টির হাজব্যান্ড চুনমুন সিং বাড়ি ফেরে এবং সেও একই গান শুরু করে। প্রথম কোনো রকমে বাড়ি থেকে পালিয়ে চলে যায়, যদিও চুনমুন তেমন আপসেট হয় না, কারণ সে জানে এই দরিদ্র দেশে শর্টকাটে বড়লোক হবার লোকের অভাব নেই। যাই হোক, এরপরে 5 বছর কেটে গেছে। যুগের সাথে মানুষগুলো আপগ্রেড হওয়া উচিত। তাই আসুন দেখি এই শর্টকাট বড়লোক হবার ক্রিঞ্জ এখনও চলছে কিনা। এই জন্য আমরা ভারতের হরিদ্বারের চিত্র দেখে আসি। সেখানে গোল্ডি চৌহান নামের একজন তরুণ ছেলের মোবাইলের দোকান ছিল। যদিও দোকানটা বেশ ছোট, অনেক তানায় বানাই করে সে 19,500 টাকায় একটা মোবাইল বিক্রি করে। কিন্তু টাকাটা পকেটে ঢোকানোর আগেই লোকাল গুন্ডা পিন্টু ভাই দলবল নিয়ে চলে আসে। মোবাইল বিক্রির টাকাটা চাইলে গোল্ডি বলে, আজ বিক্রি বাট্টা ভালো হচ্ছে না। কথা শেষ হতেই পিন্টু তাকে একটা থাপ্পড় মেরে দেয় এবং টাকাটা কেড়ে নেয়। পিন্টু বলে, এখানে গোল্ডি টাকা দেওয়া নিয়ে তালবাহানা করছে। অন্যদিকে তার দাদা টাকার ব্যাগ নিয়ে ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছে। এটা শুনে গোল্ডি বেশ অবাক হয়। পিন্টু জিজ্ঞেস করে, পাওনা বাকি 1.5 লাখ টাকা গোল্ডি কখন দেবে? গোল্ডি জানায়, আজ সন্ধ্যার ভেতরেই দিয়ে দেবে। এরপরে গোল্ডি বাড়িতে যায় এবং বাবা মাকে জিজ্ঞেস করে তার দাদা আসার কথা আছে কিনা। মা জানায়, শুধু দাদাই না, গোল্ডির 2 ফুপু আসবে, কারণ আজ রাখি বন্ধন উৎসব। গোল্ডি বাবা মাকে জানায় তার দাদার সম্ভবত ইন্স্যুরেন্সের টাকা পেয়ে গেছে, তাই বাবা যেন দাদার কাছ থেকে আজকে নিজেদের ভাগ চেয়ে নেয়। এরপরে গোল্ডি দাদাকে ইমপ্রেস করার জন্য বাজারে জিনিসপত্র কিনতে চলে যায়। প্রথমে সে কাজিন বোনের জন্য গিফট কিনতে যায়, কিন্তু সব জিনিসই দামি হওয়ায় সে অ্যাফোর্ড করতে পারছিল না। এ সময় একটা রুটি মেকার নিয়ে চুনমুন সিং দোকানে ঢোকে এবং দোকানদারকে দিয়ে বলে এটা তার গিফট। সে নয়াদিল্লির ময়ূর বিহার থেকে ট্রান্সফার হয়ে চুনমুন সিং হরিদ্বারেও বড়লোক হবার জাদুর কাঠি বিলি করে চলেছে। তো দোকানদার চুনমুনের জিনিসের প্রশংসা করলে চুনমুন বলে তাদের কোম্পানি কোটিপতিও বানিয়ে দেয় মানুষকে। তখন পাশ থেকে গোল্ডি বলে ওঠে, তাহলে আপনি কোটিপতি হননি কেন? চুনমুন একটু গম্ভীর ভাব নিয়ে নিজে পরিচয় দিয়ে বলে সে গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার। গোল্ডির অ্যাগ্রেসিভ ভাব চুনমুনের বেশ ভালো লাগে। এই ধরনের ছেলেরাই বড়লোক হবার জন্য শর্টকাট খোঁজে, তাই চুনমুন গোল্ডিকে টার্গেট করে ফেলে। গোল্ডি বাইরে বেরিয়ে তার পুরনো ঠনঠনে স্কুটারে স্টার্টের চেষ্টা করছিল। তখন দামি গাড়ি নিয়ে
চুনমুন তার পাশে এসে থামে। সে গোল্ডির এই অবস্থা দেখে উপহাস করে এবং জানায় তার কাছে বড়লোক হবার উপায় আছে। গোল্ডি অনাগ্রহের সাথে সেটা জানতে চাইলে চুনমুন জাম্বো লাইফের একটা কোম্পানির কথা বলে, সাথে জানায় এই কোম্পানি 26টা দেশে ছড়িয়ে আছে আর শুধুমাত্র ইন্ডিয়াতেই 4500+ ডিলার আছে। চুনমুন শর্টকাটে বড়লোক হবার জন্য একটা শর্ট ভিডিও দেখতে গোল্ডিকে গাড়ির ভেতরে ডাকে। অনাগ্রহী গোল্ডি ততক্ষণে বেশ আগ্রহী হয়ে উঠেছে, সেও গাড়িতে চড়ে বসে। তখন চুনমুন তরুণ বাজাজ নামের এক লোকের ভিডিও দেখায়। এই তরুণ বাজাজ নাকি জাম্বো লাইফের টপ উইনার। ভিডিওতে তরুণ বাজাজ প্রথম বাক্যটা বলে, গরিব হওয়া অপরাধ, প্রথমেই হুক পয়েন্ট। এরপরে সে দেশের কোটি কোটি দরিদ্রদের মানবেতর জীবনের চিত্র তুলে ধরে আর একই সময়ে সে নিজের লাক্সারি লাইফস্টাইলের ফুটেজ মানুষকে দেখাতে থাকে। তারপরে সবাইকে টোপ দিতে তরুণ বাজাজ নিজের লাইফ স্টোরি বলে। সেও অন্যদের মতো দরিদ্র ছিল, কিভাবে জাম্বো লাইফ তার জীবনটাই বদলে দিল সেই গল্পটা শোনায়। ভিডিওটা খুব কৌশলে বানানো হয়েছিল যাতে মানুষ সেটাকে নিজেদের স্বপ্নের সাথে রিলেট করতে পারে। ভিডিও দেখার পরে গোল্ডিও অনেক বেশি আগ্রহী হয়ে ওঠে। তাছাড়া সবথেকে বড় টোপ ছিল এই স্কিমে জয়েন করতে মাত্র 11,000 টাকা লাগে। সেই টাকা আবার কয়েকজনকে জয়েন করালেই উসুল হয়ে যায়। তাছাড়া এই স্কিমের জন্য কোনো কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতাও লাগে না, তাই মানুষ আরও বেশি এই ফাঁদে পা দেয়। তো স্বপ্ন দেখতে দেখতে গোল্ডি বাড়ি ফিরে দেখে দাদাসহ বাকি গেস্টরাও চলে এসেছে। গোল্ডি ভাবচক্কর বোঝার জন্য বেশ কিছুক্ষণ দাদার দিকে খেয়াল করে। দাদার মতিগতি তার মোটেও সুবিধা লাগছিল না। তাছাড়া দাদা গোল্ডির বাবা সুনীলকে অনেক অপমান অপদস্থ করছিল, তাই সে বুঝতে পারে এরকম সিচুয়েশনে বাবা দাদার কাছে টাকা চাইতে পারবে না, তাই সে নিজেই সুযোগ খুঁজতে থাকে। দাদার সাথে দাদার এক ভাগ্নে সবসময় ছায়ার মতো লেপ্টে থাকতো। এমনকি দাদা টয়লেটে গেলেও দাদা লাঠি ধরে বাইরে দাঁড়িয়ে থাকতো। গোল্ডি কোনো একটা অজুহাতে তাকে সরিয়ে দিয়ে দাদার সাথে কথা বলার সুযোগ পায়। এরপরে দাদাকে টাকার কথা বলতেই সে গোল্ডিকে যাচ্ছে তাই ভাষায় অপমান করে। গোল্ডি দেখে সোজা আঙুলে যখন ঘি উঠছেই না, তাহলে আঙুলটা বাঁকা করতেই হবে। চুনমুন সিং যেহেতু গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার, তাই গোল্ডি তার মাধ্যমে জেনে নেয় দাদার ইন্স্যুরেন্সের টাকা ব্যাংকে ঢুকেছে কিনা। এরই মধ্যে রাখি বন্ধন শুরু হয়। বোন রাখি বেঁধে দেওয়ায় ভাইয়েরা গিফট দেয়। গোল্ডির গিফটের পালা আসলে সবাই একটু তাচ্ছিল্য করে। তারা ভাবে গোল্ডির কাছে গিফট দেবার মতো কিছু নেই। তখন গোল্ডি ভেতর থেকে একটা রুটি মেকার এনে বোনকে গিফট করে। তখনকার সময় এই গিফটটাই অনেক মূল্যবান ছিল, তাই সবাই বেশ খুশি হয়। তবে গোল্ডি ধার দেনা শোধ করতে পারছে না। এই ব্যাপারটা নিয়ে আবারও নানান সমালোচনা শুরু হয়। তখন কথার এক ফাঁকে গোল্ডি দাদার ইন্স্যুরেন্সের টাকা জমা হবার কথাটা তোলে। সেখান থেকে কিছু টাকা দিলে গোল্ডি ব্যবসা বাড়াতে পারবে, এমন একটা দাবি রাখার পরে সবার মাঝেই শোরগোল শুরু হয়ে যায়। সবাই নিজেদের প্রাপ্য ভাগ চাইছিল, তাই দাদা বেকায়দায় পড়ে যায় এবং বলে সে মাত্র 10 লাখ টাকা পেয়েছে, এত কম টাকার ভাগ সে কাউকে দিতে পারবে না। তবে গোল্ডির কাছে ততক্ষণে চুনমুনের মেসেজ এসে যায় গোল্ডির দাদার অ্যাকাউন্টে ইন্স্যুরেন্সের 22.5 লাখ টাকা ঢুকেছে। এবার গোল্ডি সুযোগ পেয়ে দাদাকে কানে কানে ব্ল্যাকমেল করে, তাই বাধ্য হয়ে দাদা গোল্ডিকে নগদ 50,000 টাকা দিয়ে দেয়। তো এরপরে গোল্ডি চুনমুনের বাড়িতে যায়। যেহেতু চুনমুন গোল্ডিকে হেল্প করেছে, তাই সে চুনমুনের ভক্ত হয়ে গেছে। এই সময় গোল্ডির কাছে তার এক দোকানে কর্মচারীর ফোন আসে এবং জানায় পিন্টু ভাই এসে দোকানে ভাঙচুর করছে। এটা শুনে ইমার্জেন্সি দরকার বলে গোল্ডি উঠতে গেলেও চুনমুন তাকে উঠতে দেয় না। এই সময় আবার গোল্ডিকে কান ভাঙানি দিতে আরেকজন চলে আসে। এই লোকটার নাম দিব্যজ্যোতি। তার হাত ধরেই চুনমুন এই লাইনে এসেছিল। দিব্যজ্যোতি অনেক বড় মাপের কথাবার্তা বলার পরে জানায় তরুণ বাজাজ এই প্রথমবার দিল্লিতে আসছে। সব টিকিট সেল হয়ে গেছে, শুধুমাত্র একটা টিকিট বাকি আছে। গোল্ডি যদি বড়লোক হতে চায় তাহলে সে গোল্ডির জন্য টিকিটটা বুক করে দেবে। সহজে বড়লোক হবার সুযোগটা গোল্ডি ছাড়তে চাইছিল না, তাই সে পিন্টুকে ফোন করে বলে আপনি দোকানের সব মোবাইল নিয়ে যান, আমি নতুন বিজনেস শুরু করতে যাচ্ছি। তো এরপরে গোল্ডিকেও দিল্লিতে নিয়ে যাওয়া হয়। সেখানে অনেক মানুষ বাজাজের অপেক্ষায় দাঁড়িয়েছিল। বাজাজ হেলিকপ্টারে ল্যান্ড করলে সবার মাঝে বেশ শোরগোল তৈরি হয়ে যায়। এরপরে স্টেজে গিয়ে বাজাজ কিছুক্ষণ মোটিভেশনাল কথাবার্তা বলে। তারপরে দর্শকের ভেতর থেকে হঠাৎ নজরে আসার ভান করে সে গোল্ডিকে টার্গেট করে, তাকে ফুসলিয়ে প্রশংসা করে আরও উৎসুক করে তোলে। স্টেজে নিয়ে গিয়ে গোল্ডির প্রশংসা করে বলে সে একদিন অনেক বড়লোক হতে পারবে, কারণ সে ভালো হাততালি দিতে পারে। এই হাততালিগুলো যে গালি হয়ে গোল্ডিকে থাপড়াবে, এই সত্যটাও সে শীঘ্রই টের পাবে। যাই হোক, চুনমুন গোল্ডিকে একটা গিফটের ব্যাগ দেয়,
যেটার ভেতরে পারফিউম থেকে শুরু করে অনেক ধরনের প্রসাধনী ছিল। গোল্ডি তো গিফট পেয়ে অনেক খুশি, সেই সাথে তার কনফিডেন্সও আকাশ ছোঁয়া। গোল্ডি চুনমুনকে বলে সে এখনই কাজে লেগে পড়বে, তবে চুনমুন তাকে বলে তুই ধৈর্য ধর, ব্যাপারটা এত ইজি না যে মানুষের কাছে গেলাম বললাম আর ওরা 11,000 টাকা দিয়ে স্কিমে জয়েন করতে রাজি হয়ে গেল। মানুষকে কিভাবে স্কিমে জয়েন করাতে হবে সেই স্ট্র্যাটেজি শেখার জন্য গোল্ডিকে একটা মিটিংয়ে আসতে বলে। তো গোল্ডিও মিটিংয়ের সময় মতো উপস্থিত হয়ে যায়। প্রথমে দীনেশ ওম নাটিয়াল ওরফে ডম নামের একটা হ্যাংলা বানরের মতো নাচানাচি করে। এরপরে সে দিব্যজিতের পরিচয় দিয়ে বলে এই এলাকার একমাত্র প্লাটিনাম লেভেলধারী, মাসিক 1,25,000 টাকা বেতন পাওয়া লোক। দিব্যজ্যোতি স্টেজে আসতেই বেশ শোরগোল পড়ে যায়। দিব্যজ্যোতিও অনেক বড় বড় স্বপ্ন দেখালে সবাই দিবার স্বপ্নে তলিয়ে যেতে শুরু করে। তো দিব্যজ্যোতির স্ট্র্যাটেজি হলো প্রথমে একটা লিস্ট বানাতে হবে, বন্ধু বান্ধব, আত্মীয়, চাকুরিজীবী, দিনমজুর, রিক্সাওয়ালা, যে কাউকে এই লিস্টে ঢুকানো যাবে। এরপরে ওদের কাছে গিয়ে জাম্বো লাইফের ফ্যাসিলিটিসগুলো বোঝাতে হবে। সব শেষে তাদেরকে এই মিটিংয়ে নিয়ে এসে জয়েন করাতে হবে। গোল্ডির এত প্যাচাল ভালো লাগছিল না, সে ডিরেক্ট অ্যাকশনে বিশ্বাসী। তাই সে পরিচিত বিভিন্ন জনের কাছে গিয়ে স্কিমের ব্যাপারে বোঝাতে থাকে যে কিভাবে ওরা 6 মাসে কোটিপতি হয়ে যাবে। গোল্ডি ভেবেছিল সে যেমন অল্পতেই বুঝে গিয়েছিল এরাও তেমনি সহজেই পটে যাবে, কিন্তু ঘটে উল্টো। অনেক চেষ্টার পরেও সে একজনকেও স্কিমে টাকা ইনভেস্টের জন্য রাজি করাতে পারে না। তাই চুনমুন গোল্ডির ব্যর্থতা দেখে তাকে আবারও মিটিংয়ে নিয়ে যায়। এবার ডন গোল্ডিকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেয় কিভাবে বন্ধুদের দেখা করার জন্য ফোনে কনভিন্স করতে হবে। অবশ্য গোল্ডিকে ইনস্ট্রাকশন দেওয়া ছিল তাকে শুধু বন্ধুদেরকে মিটিংয়ের জন্য ডেকে আনতে হবে। তো গোল্ডি এবার বেশ কয়েকজনকে ব্যবসার ব্যাপারে আলোচনার কথা বলে ডেকে আনলে চুনমুন এবং তার স্ত্রী ওদেরকে ব্রিফিং করে। তবে একটু বেশি পার্ট নিতে গিয়ে চুনমুন অনেক ভুলভাল কথাবার্তা বলে ফেলে, যেমন সে কখনো আমেরিকা যায়নি, তবুও বলে জাম্বো লাইফের মাধ্যমে সে আমেরিকা গিয়েছিল। তবে ঝামেলাটা হলো সে আমেরিকার কোথায় গিয়েছিল সে জায়গার নাম ঠিকঠাক বলতে পারে না। ওয়াশিংটন ডিসিকে ওয়াশিংটন সিটি বলে সম্বোধন করে, আর এতেই সবাই বুঝে যায় এরা ফ্রড। তাছাড়া ওদের কথাবার্তাও অসংলগ্ন লাগছিল, তাই সবাই উঠে চলে যায়। গোল্ডিও চুনমুনের ওপরে একটু বিরক্ত হয়, কারণ সে তাকেও আমেরিকা যাবার ব্যাপারে মিথ্যা বলেছিল। গোল্ডি অভিযোগ নিয়ে দিব্যজ্যোতির কাছে যায়, তবে সেও তো এক লাইনেরই ঘোড়া। সে উল্টো চুনমুনকে সমর্থন করে বলে ব্যবসার স্বার্থে একটু অতিরঞ্জিত কথাবার্তা বলতে হয়। তো গোল্ডি নতুন করে অনুপ্রেরণা নিয়ে কাজ শুরু করে। এবার সে 3 জনকে কোনোভাবে পটিয়ে স্কিমে জয়েন করায়। তবুও তার আরেকজন বাকি ছিল, এই জন্য সে একজনকে টার্গেট করতে গিয়ে আরেকজনের ওপরে নজর যায়। সেটা হলো স্কুল টিচার শ্রীবাস্তব স্যার। শ্রীবাস্তব এত সুন্দর করে একটা খেলার কমেন্ট্রি করছিল যে গোল্ডি মুগ্ধ হয়ে যায়। মানুষকে বোঝানোর এক দারুণ গুণ শ্রীবাস্তবের মধ্যে রয়েছে, তাই সে শ্রীবাস্তবকে 4র্থ মেম্বার হিসেবে টার্গেট করে। গোল্ডির সুযোগ এসে যায় যখন শ্রীবাস্তব স্কুলে ক্লাসের স্টুডেন্টদেরকে নিয়ে মিউজিক ভিডিও বানাতে গিয়ে সাসপেন্ড হয়। যেহেতু শ্রীবাস্তব সাসপেন্ড হয়ে আছে, তাই এই সুযোগটা কাজে লাগিয়ে গোল্ডি তার কাছে যায়। যদিও চুনমুন আর ডনও শ্রীবাস্তবকে টার্গেটে রেখেছিল, তবে ওদের আগেই গোল্ডি শ্রীবাস্তবের বাড়িতে পৌঁছে যায়। শ্রীবাস্তবকে তরুণ বাজাজের ভিডিও দেখিয়ে এবং বিভিন্ন স্বপ্ন দেখিয়ে পুরোপুরি পটিয়ে ফেলে। সেই সাথে গোল্ডির কোটার 4 জন মেম্বার কমপ্লিট হয়ে যায়। এবার গোল্ডি টার্গেট করে তার আত্মীয়দের। দাদা গোল্ডিকে অনুষ্ঠানের জন্য সব আত্মীয়দের দাওয়াতের দায়িত্ব দিয়েছিল, তাই আত্মীয়দের দাওয়াত দিতে গিয়ে সে ওদেরকে জাম্বো লাইফে স্কিম করানোর জন্য বোঝাতে শুরু করে। সাথে করে সে শ্রীবাস্তবকেও নিয়ে যায়। তবে প্রথম মিশনেই দুজনে ধরা খেয়ে যায়, কারণ এরা অলরেডি ডাব্লিউডাব্লিউতে টাকা ঢেলে ধরা খেয়েছে। আবার সেম প্রসেসে আরেকটা কোম্পানির প্রচার করায় ওরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং দুজনের ওপরে মারমুখী আচরণ করে। তাই কোনো রকমে দুজনে সেখান থেকে পালিয়ে বাঁচে। এরপরে তারা চুনমুনের বাড়িতে এসে ব্যাপারটা জানায়। সেখানে দিব্যজ্যোতিও ছিল। দিব্যজ্যোতি বলে ডাব্লিউডাব্লিউ হলো উইনিং ওয়ার্ল্ড ওয়াইড। কয়েক বছর আগে দিল্লিতে এই কোম্পানিটা প্রচার চালাতো, আর চুনমুন নিজেও ওই কোম্পানির সাথে জড়িত ছিল। এটা শুনে গোল্ডি একটু সন্দেহ করে। ডাব্লিউডাব্লিউ যেহেতু মানুষের টাকা মেরে পালিয়েছে, তাই জাম্বো লাইফও যে মানুষের টাকা মেরে পালাবে না তার কি গ্যারান্টি। তখন দিব্যজ্যোতি গোল্ডি আর শ্রীবাস্তবকে স্টোরেজ রুমে নিয়ে যায়। সেখানে জাম্বো লাইফ কোম্পানির টুথপেস্ট, ডিটারজেন্ট, পারফিউম থেকে শুরু করে প্রচুর প্রোডাক্টস রাখা ছিল। দিব্যজ্যোতি বোঝায় যে কোম্পানি এত আন্তর্জাতিক মানসম্মত প্রোডাক্টস বানায়, ওদের টাকা মেরে পালিয়ে যাওয়ার প্রশ্নই আসে না। এটা শুনে গোল্ডি আবারও ওদের বিশ্বাস করতে শুরু করে। চলে আসার পথে শ্রীবাস্তব গোল্ডিকে বলে তাদের একটা টিম বানানো উচিত, যারা জাম্বো লাইফের প্রোডাক্ট সেল করে প্রচার বাড়াবে।
গোল্ডি বলে কালকে তার দাদার বাড়িতে মৃত দাদির জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান আছে, সেখানে অনেক গেস্ট আসবে, তাই ওখানে তারা জাম্বো লাইফের প্রোডাক্টের প্রচার চালাবে। তো পরের দিন সবাইকে চমকে দিতে গোল্ডি একটা প্রাইভেট কারের ব্যবস্থা করে। মূলত গাড়িটা দিব্যজ্যোতির ছিল। গোল্ডি এবং শ্রীবাস্তব স্যুট বুট পরে এমন ভাব নেয় যাতে সবার নজর কাড়ে। তারা গাড়ি নিয়ে ঢুকতেই অনেকের নজর পড়ে। গোল্ডির এত দ্রুত উন্নতি হতে দেখে হতবাক হয়ে যায়। একজন কাজিন তো অতি উৎসাহী হয়ে গোল্ডির কাছে ছুটেও আসে এবং তার আন্ডারে কাজ করতে চায়। গোল্ডিও তাকে টোপ বানিয়ে আরও মাছ শিকারের ধান্দায় মেতে ওঠে। গোল্ডি তাকে নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ দিয়ে আরও মানুষকে কনভিন্স করার কথা বলে, তাই সেও কাজে লেগে যায়। এদিকে শ্রীবাস্তবও মানুষের জটলা তৈরি করে প্র্যাকটিক্যালি বোঝায় কেন জাম্বো লাইফের টুথপেস্ট অন্য কোম্পানির পেস্টের চেয়ে ভালো, তবে তার টেকনিক কাজ করে না। তাই সে এবার লাইফ কাপড় কেচে মহিলাদের প্রমাণ দেবার চেষ্টা করে জাম্বো লাইফের ডিটারজেন্ট কত ভালো। এতেও ঘটনা উল্টো ঘটে, মহিলারা তাকে নিয়ে হাসি তামাশা শুরু করে। এদিকে গোল্ডির কাজিন আবার বেশ কয়েকজন যুবক ছেলেকে ম্যানেজ করে ফেলে। এরই মধ্যে আবার খবর পেয়ে চুনমুনও সেখানে চলে আসে। চুনমুনকে দেখে গোল্ডি বেশ বিরক্ত হয়, কারণ সে ডাব্লিউডাব্লিউর সাথে কানেক্টেড ছিল, তাই কেউ যদি তাকে চিনে ফেলে ব্যবসা মাঠে মারা যাবে। তবুও চুনমুন এসবের তোয়াক্কা না করে ইয়াং ছেলেগুলোকে পটাতে ব্যস্ত হয়ে যায়। তবে তার বোঝানো এবারও ব্যাকফায়ার করে, সবাই উঠে চলে যায়। অন্যদিকে শ্রীবাস্তব কিন্তু বসে নেই, সে আবার কিছু মধ্যবয়স্ক মানুষের সাথে ইমোশনালি রিলেট করে বিভিন্ন ইস্যু তুলে ধরে, বিশেষ করে মানুষের দৈনন্দিন সমস্যাগুলোকে। যেমন ইয়াং বয়সে তারা কত সুদর্শন ছিল, কিন্তু এখন সংসারের চাপে মলিন হয়ে গেছে, তাদের দিকে কেউ আর ফিরেও তাকায় না। এরপরে সে জাম্বো লাইফের প্রোডাক্টের প্রয়োজনীয়তা ক্রিয়েট করে বলে এগুলো তাদের সে পুরনো গ্ল্যামার্স ফিরিয়ে দেবে। মানুষ এবার বেশ উৎসাহী হয়ে জাম্বো লাইফের প্রোডাক্ট নিতে কারাকারি শুরু করে। সেই সাথে জাম্বো লাইফের প্রচারও হয়ে যায়। গোল্ডি ফিরে গিয়ে দিব্যজ্যোতিকে ব্যাপারটা জানালে সে বেশ খুশি হয়, পাশাপাশি ইনফরমেশন দেয় চুনমুনের 2বার ট্রিপ ক্যান্সেল হয়ে গেছে কারণ তার পারফরমেন্স ফ্লপ। সে গোল্ডিকেও সতর্ক করে দেয় আজকের পারফরমেন্সের মেইন হিরো ছিল শ্রীবাস্তব, তাই এইভাবে চলতে থাকলে শ্রীবাস্তবের টিম ওপরে উঠে যাবে আর গোল্ডি ডাউন খেয়ে যাবে। এটা শোনার পরে গোল্ডি সতর্ক হয়ে যায়। তার একটা ফুফাতো ভাই ছিল, নাম সৎকার, একটু বোকাশোকা টাইপের, তবে তার স্কুল টিচার বাবার তাকে নিয়ে অনেক স্বপ্ন, ছেলেকে সে বড় অফিসার বানাতে চায়। তবে সৎকার নিজের মতো করে সেটেল হতে চায়, তাই গোল্ডি সৎকারকেও নিজের টিমে নিতে চাইছিল। সে তার খালুর সাথে কথা বলে জানায় সে সৎকারকে নিজের ব্যবসায় পার্টনার করতে চায়। এটা শুনে তার খালু বেশ রাগারাগি শুরু করে। খালুর ধারণা এসব ব্যবসা আর প্রতিষ্ঠানের কোনো ভ্যালু নেই, তবে সৎকার উল্টো বাবাকে ঝাড়ি মেরে বলে সে ভালো কিছু করেই দেখাবে। এই বলে সে গোল্ডির সাথে যোগ দিয়ে দেয়। এরপরে গোল্ডির সৎকারের মাধ্যমে আরও অনেকগুলো কলেজ পড়ুয়া ছেলে জোগাড় করে ফেলে। ওরাও শর্টকাট বড়লোক হবার আশায় জাম্বো লাইফের ফাঁদে পা দিয়ে ফেলে। কিছুদিন পরে জাম্বো লাইফ থেকে সবাইকে ন্যাচার রিট্রিট ক্যাম্পেইনে নিয়ে যাওয়া হয়। ক্যাম্পেইনের বাসে বড় করে জাম্বো লাইফের ব্যানারও টানানো ছিল। এতে জাম্বো লাইফের বেশ ভালো প্রচারও হয়ে যাচ্ছিল। তো ক্যাম্পেইনে গিয়ে দিব্যজ্যোতি গোল্ডিকে একটা দামি মোবাইল গিফট করে, কারণ সে দ্রুততম সময়ে ব্রোঞ্জ লেভেলে চলে এসেছে। সেই মোবাইল অন করতেই আবার তরুণ বাজাজের ফোন আসে। তরুণ বাজাজ মানেই সবার আইডল, তাই উল্লাসে সবাই মুখরিত হয়ে ওঠে। তরুণ বাজাজ গোল্ডিকে জানায় সে শীঘ্রই তাদের সাথে দেখা করতে আসছে। গোল্ডিও তার টিমের সবাইকে কথাটা জানিয়ে দেয়। তরুণ বাজাজ আসা উপলক্ষে নানান ব্যবস্থা নেওয়া শুরু হয়ে যায়। প্রথমে কনসার্টের জন্য ভিআইপি পাসের টিকিট বিক্রি শুরু হয়, এক একটা টিকিট 500 টাকা করে। কনসার্টের আয়োজন করা হয় একটা বিশাল এসি হলরুমে, যেখানে খাবার দাবার পর্যন্ত সার্ভ করা হবে 5 স্টার হোটেলের। এছাড়া মানুষকে এন্টারটেইন দেবার জন্য গোল্ডি আর শ্রীবাস্তব একটা ব্রোকারের কাছে যায়, যাতে কোনো সেলিব্রিটিকে স্পেশাল হোস্ট হিসেবে আনা যায়। ব্রোকার দুজনকে দেখায়, একজন খুবই জনপ্রিয় হিরো রণধীর চৌধুরী, আরেকজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্কার্টি কৃতি, যে সবসময় স্কার্ট খোলার ওপরেই থাকে। গোল্ডি রণধীর চৌধুরীকে হোস্ট হিসেবে নিতে চাইছিল, কিন্তু তার এক রাতের কনসার্টের প্রাইস শুনেই মাথা আলোচনা হয়ে যায়। রণধীর চৌধুরীকে হায়ার করতে 15 লাখ টাকা লাগবে। গোল্ডিদের ফান্ডে এত টাকা নেই, তাছাড়া মাত্র 500 টাকার টিকিটে এত কিছু অ্যাফোর্ড করাও পসিবল না। তাই দুজনে আপসেট হয়ে বেরিয়ে আসে। গোল্ডি টাকা দিয়ে টাকা তোলার একটা ফন্দি ঠিকই বের করে ফেলে। গোল্ডি তার এক বন্ধুর কাছ থেকে 1 লাখ টাকা ধার করে। গোল্ডি কিছুদিন আগে ব্যবসার নামে দাদার কাছ থেকে 50,000 টাকা নিয়েছিল। তো সে দাদার কাছে গিয়ে এই 1 লাখ টাকা দিয়ে বলে তার 50,000 টাকা লাভে আসলে ডাবল হয়ে গেছে। দাদা তো এমনিতেই পয়সা চাটা লোক, তাই লোভে পড়ে সে এবার 3 লাখ টাকা ইনভেস্ট করে দেয়। দাদার সাথে তার কেয়ারটেকার ভাগ্নে মহেশও আরও 2 লাখ টাকা ইনভেস্ট করে।
মানে 1 লাখ টাকার মূলা ঝুলিয়ে গোল্ডি 5 লাখ টাকা বের করে নিয়ে আসে। এরই মধ্যে সে আরেকটা সুখবর পায়। ব্রোকার ফোন দিয়ে জানায় রণধীর চৌধুরী ফ্যামিলি ভ্যাকেশনে এসেছে। সে গোল্ডির কনসার্টের জন্য 1 ঘন্টা সময় দিতে পারবে, আর এর জন্য সে 3.5 লাখায় সেটেল করেছে। এটা শুনে গোল্ডি সাথে সাথেই 2 লাখ টাকা অ্যাডভান্স পাঠিয়ে দেয়। এরপরে সবাইকে পোস্টার এবং লিফলেট ছাপিয়ে বিলি করতে বলে। গোল্ডি এত অল্প সময়ে এতটা স্মার্টনেস দেখানোতে চুনমুন এবং দিব্যজ্যোতি দুজনেই হতবাক হয়ে যায়। তো প্রোগ্রামের দিনে সবাই রেডি হয়ে রিহার্সাল করছিল। এ সময় তরুণ বাজাজের ম্যানেজার গোল্ডিকে ফোন করে। সে এই শেষ মুহূর্তে গোল্ডিকে বলে তরুণ স্যার কোথাও স্টেজে গেলে 15 লাখ টাকা চার্জ করেন, এর মধ্যে 50% অ্যাডভান্স দেওয়া লাগে। এছাড়াও তার আরও অনেক রিকোয়ারমেন্টও আছে, যেমন রিটার্ন টিকিট বুক করে দেওয়া লাগবে, এসি হলরুম লাগবে, 5 স্টার হোটেলে থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে, 7 সিটের পার্সোনাল গাড়ির ব্যবস্থা করে দিতে হবে। সব শুনে গোল্ডি বলে জাম্বো লাইফ তো তরুণ স্যারেরও নিজের প্রতিষ্ঠান, তার নিজের ফ্যামিলি, তাই ফ্যামিলির কাছে আসতে আবার টাকা লাগবে কেন? গোল্ডি তরুণের সাথে সরাসরি কথা বলার জন্য জেদ করলে কথা বলার ভয়ে তরুণ সুইমিং পুলে লাফ দেয়। তখন ম্যানেজার গোল্ডিকে বলে তরুণ স্যারকে স্টেজে ডাকতে হলে কমসম করে 10 লাখ টাকা লাগবে, এর 50% দিতে হবে স্টেজে ওঠার আগেই। পাশাপাশি বলে দেয় তরুণকে ওয়েলকাম করার দায়িত্ব দিতে হবে দিব্যজ্যোতিকে। গোল্ডি আপসেট হয়ে ফোন রেখে স্টেজে রিহার্সাল করা দিব্যজ্যোতির দিকে তাকিয়ে তার এক্সপ্রেশন দেখেই বোঝা যায় এরা সবাই মিলে গেম খেলছে। এই সময় শ্রীবাস্তব কাছে এলে গোল্ডি বলে সে বড়সড় জুয়াতে ফেসে গেছে, তাই অন্য প্ল্যান ভাবতে হবে। গোল্ডি তরুণের জন্য একটা 5 স্টার রুম বুক করে। এরপরে এয়ারপোর্ট থেকে চুনমুন, দিব্যজ্যোতি এবং ডন তরুণকে রিসিভ করে হোটেলে নিয়ে যায়। ততক্ষণে কনসার্টে রণধীর চৌধুরী আসায় সব টিকিট হাউসফুল হয়ে যায়। স্টেজে কিছুক্ষণ নাচ গান চলে। ততক্ষণে রেডি হয়ে তরুণও কনসার্টে গিয়ে গেস্টদের সারিতে বসে। একটু পরই রণধীর চৌধুরীর তরুণকে ডেকে সবার সাথে পরিচয় করিয়ে দেবার কথা, তাই তরুণ গোল্ডিকে 50% অ্যাডভান্স টাকা পরিশোধ করতে বলে। গোল্ডি টাকা আনছি বলেই গায়েব হয়ে যায়। তরুণ বা দিব্যজ্যোতির সাথে আর দেখা করে না। রণধীর চৌধুরী এবার আজকের হিরো কনসার্টের সবচেয়ে বড় আকর্ষণকে স্টেজে আমন্ত্রণ জানায়। তখন ক্রেনের মাধ্যমে চেয়ারে বসিয়ে স্টেজে একজনের এন্ট্রি ঘটানো হয়, আর এই একজনটা হলো শ্রীবাস্তব। মানে গোল্ডি তরুণকে রিপ্লেস করতে শ্রীবাস্তবকে তার অপোজিটে দাঁড় করিয়ে দেয়। এতে দর্শকেরা সবাই ধরে নেয় এই জাম্বো লাইফ ফ্যামিলি শ্রীবাস্তবেরই হাতে গড়া। সেই সাথে শ্রীবাস্তব গানে গানে জাম্বো লাইফের প্রচার করে দেয়। তার গানের কথাতে মুগ্ধ হয়ে কনসার্ট থেকে বহুজন স্কিমে জয়েনের জন্য আগ্রহী হয়ে ওঠে। ওদিকে রাগে গজমজ করে তরুণ বেরিয়ে যায়। বড়লোকি ভান ধরে থাকলেও আসলে তো সে ফ্রড। যে 7 সিটের পার্সোনাল কার ছাড়া চলতেই পারে না, সে একটা অটো নিয়ে এয়ারপোর্টে চলে যায়। অবশ্য তরুণের পাশাপাশি চুনমুন এবং তার স্ত্রী প্রমীলাও বেশ আশাহত হয়, কারণ তাদের স্বপ্ন ছিল তরুণ বাজাজের সাথে স্টেজ শেয়ার করবে। তাদের সেই স্বপ্ন ভঙ্গ হয়ে গেলে হতাশ হয়ে পড়ে। অন্যদিকে সবার এত উল্লাস দেখে গোল্ডিও খুব খুশি ছিল। সে রিস্ক নিয়ে যে বাজি লাগিয়েছিল তাতে একদম জ্যাকপট মেরে দিয়েছে। যাই হোক, এই ঘটনার পরে চুনমুন, তরুণ, দিব্যজ্যোতি সবাই গোল্ডির ওপরে আপসেট হয়। চুনমুন আর দিব্যজ্যোতি জাম্বো লাইফের হায়ার অথরিটি ডাবল ডায়মন্ড র্যাঙ্কের শ্রাবণ স্যারের কাছে অভিযোগ দেয়। গোল্ডিও শ্রাবণকে সোজাসাপটা বলে দেয় তাদের কাজের কমিশন যেন এই লোকগুলো না পায়। শ্রাবণ বলে ডাউন লিঙ্কের কমিশন আপার লিঙ্কের লোকেরা পাবে, এটাই কোম্পানির রুলস। তখন গোল্ডি বলে চুনমুন আর দিব্যজ্যোতি তা ডিজার্ভ করে না, কারণ এরা ইউজলেস। ওদের ট্রেনিংয়ের আন্ডারে থাকলে সে এখনও কিছুই করতে পারতো না। ওদের ছায়া থেকে বেরিয়ে এসেছে বলেই সে কিছু করে দেখাতে পারছে। শ্রাবণ বলে মাত্র 40 থেকে 50 জন মানুষকে স্কিমে জয়েন করিয়ে এত ভাব দেখানোর কিছু নেই। তখন গোল্ডি দম্ভের সাথে বলে স্যার, আপনি কি আমাদের কনসার্টের ভিডিও দেখেছেন? জানেন সেখানে কতজন অ্যাটেন্ড করেছিল? প্রশ্ন করে গোল্ডি শ্রাবণকে কনসার্টের ভিডিওটা দেখায় এবং বলে সেখানে প্রায় 700 থেকে 800 মানুষ অ্যাটেন্ড করেছিল, আর ওরা আমাদের এক বাক্যে স্কিমে জয়েন করতে রাজি আছে। তবে ওরা আমাদের টিমে জয়েন করবে, চুনমুন, দিব্যজ্যোতি এদের টিমে জয়েন করবে না। এটা শোনার পরে শ্রাবণ গোল্ডির ফেভারে চলে আসে। এরপরে তরুণ বাজাজের রিপ্লেসমেন্ট হিসেবে তারা শ্রীবাস্তবকে তৈরি করে। তরুণ বাজাজ যেরকম লাক্সারি লাইফের ভিডিও বানিয়ে মানুষের কাছে জাম্বো লাইফকে প্রমোট করত, একইভাবে শ্রীবাস্তবকে দিয়েও ভিডিও বানানো হয়। এরপরে কনসার্টে উপস্থিত যারা স্কিমে জয়েন করতে চেয়েছিল তাদেরকে গোল্ডি স্কিমে জয়েন করিয়ে নেয়। দ্রুত টার্গেট পূরণ হওয়ায় ওদের বাড়িতে সোফা, টিভি, ওয়াশিং মেশিন, এসির মতো দামি গিফটে ভরে ওঠে। শ্রীবাস্তব যেহেতু টিচার মানুষ, তাই তার বোঝানোর দক্ষতাও ভালো। গোল্ডি বিভিন্ন জায়গায় কনসার্টের আয়োজন করতে থাকে,
আর সেই কনসার্টের মাধ্যমে প্রচুর মানুষকে স্কিমে ঢোকাতে শুরু করে। মাত্র 11,000 টাকা খরচ করে আনলিমিটেড ইনকামের সুযোগ কেউই হাতছাড়া করতে চাইছিল না। গোল্ডির কাজের মাধ্যমে জাম্বো লাইফের ফাউন্ডার দালজিৎকেও মুগ্ধ করে। দালজিৎ শ্রাবণকে ইনস্ট্রাকশন দেয়, পুরনোরা ইউজলেস হয়ে গেছে, তাই নতুনদেরকে যেন ফুলফিল অপরচুনিটিস দেওয়া হয়। যদিও শ্রাবণের গোল্ডিকে তেমন পছন্দ ছিল না, কারণ গোল্ডি কাউকেই পরোয়া করত না, নিজের মতো কাজ করত। তবুও দালজিতের নির্দেশ মেনে সে গোল্ডির টিমকে রেজিস্টার করে দেয় আর তাদের টিমের নাম দেয় টিম জি। পাশাপাশি তাদেরকে গোল্ড লেভেলে প্রমোশনও দিয়ে দেয়। এই আনন্দে গোল্ডির টিমের সবাই পার্টি করছিল। সেখানে সৎকার গোল্ডির ছোটবেলার কথা তুলে একটু মজা করলে গোল্ডি খেপে যায় আর তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, সাথে তাচ্ছিল্যও করে। কাজের বেলা জিরো, মদ গেলার সময় হিরো। সৎকার বুঝতে পারে তার টিমের সিভিপি পয়েন্ট অনেক লো, মানে সৎকারের টিম বেশি মানুষকে স্কিমে জয়েন করাতে পারেনি। এই জন্য গোল্ডি তার ওপরে রেগে আছে, তাই সৎকার রাগ করে চলে আসে। পরের দিন সৎকার নিজের টিম, মানে সে যাদেরকে জয়েন করিয়েছে, তাদের সামনে দুঃখ প্রকাশ করছিল। তখন কৃত্তিকা এসে সৎকারকে বলে, এতই যখন দুঃখ, তাহলে নিজেকে প্রমাণ করছে না কেন? এই কৃত্তিকা কিন্তু আবার চুনমুনের মেয়ে। যদিও বাবা মায়ের কার্যকলাপ কৃত্তিকার পছন্দ না, অনেকদিন ধরেই তার সৎকারের সাথে ভালো সম্পর্ক। তো কৃত্তিকা সাজেশন দেয়, শুধুমাত্র লোক জয়েন করেই পয়েন্ট পাওয়া যায় না, বরং জাম্বো লাইফের প্রোডাক্ট সেল করেও পয়েন্ট অর্জন করা যায়। কৃত্তিকা জাম্বো লাইফের ওয়েবসাইটে ঢুকে ওদেরকে দেখিয়ে বলে, ওরা যদি অনলাইনে জাম্বো লাইফের প্রোডাক্ট বিক্রি করতে পারে তাহলেও পয়েন্ট পাবে এবং লেভেল বাড়াতে পারবে। তো সৎকারের টিম এবার মানুষ জয়েন করানোর বদলে জাম্বো লাইফের প্রোডাক্ট বিক্রির দিকে বেশি ফোকাস করে এবং তাদের পয়েন্টও বাড়তে শুরু করে। এদিকে শ্রীবাস্তব একের পর এক কনসার্ট চালিয়ে যাচ্ছিল। অল্প দিনের ভেতরেই সে 1.5 লাখ টাকা রয়্যালিটি পেয়ে যায়। তার পেজে ব্লুটিক হয়ে যায়। পাশাপাশি 1.5 লাখ বিজনেস পয়েন্ট হয়ে যাওয়ায় সে ফরেন ট্রিপের জন্য কোয়ালিফাইড হয়ে যায়। অন্যদিকে সৎকার তার কাজিন সার্থকের কাছে জানতে পারে তাদের ইউনিভার্সিটির আইটি ডিপার্টমেন্টের স্টুডেন্টদের অবস্থা খুবই খারাপ। এআই আসার পর থেকে ওদের জব অপরচুনিটি কমে যাচ্ছে। সৎকার এই সুযোগটাই কাজে লাগাতে চাইছিল, কারণ ইউনিভার্সিটিতে তখনও এআই কোর্স শুরু হয়নি। তবে জাম্বো লাইফের একটা এআই কোর্স আছে 7,000 টাকার। তাই সৎকার কৃত্তিকাকে নিয়ে সার্থকের ভার্সিটিতে চলে যায়। সেখানে আইটির স্টুডেন্টদের কাছে সেই 7,000 টাকার কোর্স বিক্রির জন্য প্রমোশন করছিল। ওরা কোর্স কিনতে আগ্রহীও ছিল। তবে এ সময়ে সেখানে প্রথম চলে আসে। প্রথম মানে গল্পের শুরুতে কৃত্তিকার বাড়িতে তার যে কাজিন গিয়েছিল, পুরো ফ্যামিলি টোপ দেবার পরেও যে ডাব্লিউডাব্লিউতে জয়েন না করে পালিয়ে এসেছিল, সেই ইন্টেলিজেন্ট প্রথম। তো প্রথম এসব দেখে বিরক্ত হয়ে কৃত্তিকাকে বলে, তোমরা কি আর ভালো হবে না? প্রথম স্টুডেন্টদের পাল্টা বোঝায় এরা সব ফ্রড। তখন স্টুডেন্টরা মারমুখী হয়ে উঠলে সৎকার আর কৃত্তিকা কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে শ্রীবাস্তবকে যে স্কুল থেকে সাসপেন্ড করা হয়েছিল, সেই স্কুলেই তাকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি গোল্ডির দাদাকেও স্কুলের ট্রাস্টি বানিয়ে দেওয়া হয়, কারণ তার ডোনেশনে হর্স রাইডিং সেকশন চালু হয়। এর কয়েকদিন পরে শ্রীবাস্তব আর গোল্ডি থাইল্যান্ডে ফরেন ট্যুরের জন্য বেরিয়ে পড়ে। তাদের এয়ারপোর্টে ছাড়ার জন্য 21টা বাইক নিয়ে ফ্যানেরা মহড়া দেয়। তো এরপরে থাইল্যান্ডে তারা জাম্বো লাইফ মিলিয়নিয়ার ক্লাব কনভেনশনে যায়। সেখানে তাদের মতো আরও অনেকেই ছিল যারা বিভিন্ন দেশ থেকে এসেছিল। সেখানে আনন্দ বিনোদনের কোনো কমতি ছিল না। সুইমিং পুলে নেমে আনন্দে মেতেছিল সবাই। জাম্বো লাইফের ফাউন্ডার দালজিৎ সিং এবং ডাবল ডায়মন্ড শ্রাবণ এসে ওদেরকে ওয়েলকাম জানায়। রাতেও ওদেরকে পার্টি করার সুযোগ দেওয়া হয়। মধ্যবিত্ত মিডল এজ শ্রীবাস্তব এরকম রঙিন দুনিয়া দেখে একেবারেই মত্ত হয়ে যায়। যদিও গোল্ডি এসব রং তামাশা পছন্দ করছিল না, সে শুধু টাকা ইনকামটাই বোঝে। তো পার্টি শেষে দালজিৎ অ্যানাউন্সমেন্ট করে জাম্বো লাইফের ডায়মন্ড ক্যাটাগরি স্টাফদের জন্য একটা কলোনি বানানো হচ্ছে, যেটার নাম হলিউড প্যারাডাইস, যেখানে প্রাইভেট জিম থেকে শুরু করে সুইমিং পুল, গলফ কার্ট, হর্স রাইডিং ফিল্ড, হেলিপ্যাড সহ সমস্ত লাক্সারি ফ্যাসিলিটিস থাকবে। আর এই রয়্যাল স্টাফদের নিয়ে দালজিৎ আরেকটা নতুন বিজনেস স্টার্ট করতে চাইছিল, যেখানে সবাইকে ইনভেস্টও করা লাগবে। যেহেতু দালজিৎ সবাইকে অনেক বড় বড় স্বপ্ন দেখিয়ে দিয়েছে, তাই স্বপ্ন সত্যি করতে সবাই দালজিতের বিজনেসে ইনভেস্টের জন্য রাজি হয়ে যায়। আলোচনা শেষে দালজিৎ গোল্ডিকে আলাদাভাবে ডেকে পাঠায় এবং পার্সোনালি তার সাথে কোনো ব্যাপারে কথাবার্তা বলে। ব্যাপারটা শ্রীবাস্তবের তেমন ভালো লাগে না, কারণ তাকে এখানে এক প্রকার ইগনোর করা হয়। এদিকে গোল্ডি আর শ্রীবাস্তব আনন্দে লাফালাফি করছিল। অন্যদিকে বাড়ির লোক গরমে অতিষ্ঠ, কারণ জাম্বো লাইফ কোম্পানির এসি কিছুদিনের ভেতরেই নষ্ট হয়ে গেছে। আবার একই কোম্পানির ফ্যানেও কাজ করছিল না। অবশ্য ক্যাপাসিটর পাল্টানোর পরে ফ্যানটা আবারও চালু হয়, তবে ফ্যানের স্পিড এতটাই ভালো যে এর চেয়ে হাত পাখাও বেটার সার্ভিস দেয়।
কোম্পানির প্রোডাক্ট যখন নষ্ট হতে শুরু করে তখন কোম্পানিও নড়বড়ে হয়ে যাবে, এ তো জানা কথা। তবুও দেখা যাক কোম্পানি আর কতক্ষণ মানুষকে ঘোল খাওয়াতে পারে। যাই হোক, গোল্ডি ফিরে এসে তার ডাউনলিঙ্ক স্টাফদেরকে বলে জাম্বো লাইফের পক্ষ থেকে তাদের বলা হয়েছে এখন থেকে তারা ভেরিয়েবল জয়নিং ফ্যাসিলিটিস ইউজ করতে পারবে। আগে যেমন স্কিমে জয়েনের জন্য 11,000 টাকা লাগতো, এখন আর কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট থাকবে না। এখন সবাই 1,000 টাকা থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত স্কিমে ইনভেস্ট করতে পারবে। যে যত বেশি টাকা ইনভেস্ট করবে তার লাভও তত বেশি হবে। আর যে স্টাফেরা বেশি জয়নিং ফিসের কাস্টমার জয়েন করতে পারবে তাকে অনেক ভালো মানের প্রোডাক্ট গিফট করা হবে। শ্রীবাস্তব একটু অবাক হয়, কারণ কালকে সেও তো থাইল্যান্ড ট্রিপে ছিল, তার সামনে তো এগুলো বলা হয়নি। তাই সে গোল্ডিকে সাইডে নিয়ে গিয়ে এই ব্যাপারে জিজ্ঞেস করলে গোল্ডি জানায় তাকে আলাদাভাবে এগুলোর ব্যাপারে বলা হয়েছে, কারণ টিম লিডার তো সেই। এবার শ্রীবাস্তব আরেকটু আপসেট হয়, কারণ এই টিমটা গড়েই উঠেছে শ্রীবাস্তবের পরিশ্রমের মাধ্যমে। তো এরপরে গোল্ডি বাড়ি ফিরে এসে দাদাকে পটায় তারা নতুন বাড়িতে শিফট করবে। সেখানে কোনো কিছুর কমতি নেই। দাদার ভাগ্নে মহেশ গোল্ডিকে সাইডে ডেকে নিয়ে যায়, কারণ গ্রামের লোকেদের কাছ থেকে টাকা নিয়ে মহেশ গোল্ডিকে দিয়েছিল। তো সেই টাকার ওপরে ইন্টারেস্ট এসেছে কিনা মহেশ সেটাই জানতে চায়। গোল্ডি তাকে চাপ নিতে বারণ করে ভরসা দেয় শীঘ্রই ইন্টারেস্ট চলে আসবে। তো এরপরে গোল্ডি তার ছোট ফুপুর বাড়িতে যায় আর তাদেরকেও হলিউড প্যারাডাইস কলোনিতে একটা বাড়ি পাওয়ার সুযোগ করে দেবে বলে বেশ কিছু ইনভেস্টমেন্ট বাগিয়ে নেয়। তারপরে ফ্যামিলির সবাইকে নিয়ে আন্ডার কনস্ট্রাকশন একটা বিল্ডিংয়ে দেখাতে নিয়ে যায়। কমপ্লিট হলে তারা এখানেই শিফট করবে। একই বিল্ডিং দেখাতে শ্রীবাস্তবও তার স্ত্রী এবং ছেলেকে নিয়ে এসেছিল। এরাও এই জায়গায় থাকা নিয়ে অনেক স্বপ্ন দেখে ফেলেছিল। তবে গোল্ডি শ্রীবাস্তবকে বলে দেয় এই জায়গাটা শুধু গোল্ডির ফ্যামিলির জন্যই বরাদ্দ, তাই সে শ্রীবাস্তবকে অন্য কোনো জায়গা বেছে নিতে বলে। এই ঘটনায় শ্রীবাস্তব এবং তার ফ্যামিলি বেশ আপসেট হয়। শুধু আপসেট না, অপমানিত বোধও করে। তার উপরে আবার স্ত্রীর কান ভাঙানি তো আছেই। তাই একটা ভালো পজিশনের ফ্ল্যাটের জন্য শ্রীবাস্তব শ্রাবণকে ফোন করে, তবে শ্রাবণ বাজে ব্যবহার করে ফোন রেখে দেয়। পরের দিন জাম্বো লাইফের জি টিমের মানে গোল্ডিদের ট্রিপ ছিল, তবে শ্রীবাস্তব বেঁকে বসে। শ্রীবাস্তব তার ডাউনলিঙ্কের মেম্বারদের নিয়ে আলাদা হয়ে যেতে চাইছিল, মানে সে আর গোল্ডির সাথে থাকবে না, নিজের টিম আলাদা করে টিম লিডার হয়ে যাবে। তাই শ্রীবাস্তব তার টিমকে আলাদা হয়ে অন্য বাসে ট্রিপের জন্য উঠতে বলে, তবে গোল্ডি বলে সবাই এক বাসেই উঠবে। এই ব্যাপারটা নিয়ে স্টাফদের মধ্যে গ্যাঞ্জাম লেগে যায় এবং রাগ করে সবাই বেরিয়ে চলে যায়। গোল্ডি নিজেও জানতো শ্রীবাস্তবকে ছাড়া সে নিজের টিম টিকিয়ে রাখতে পারবে না, তাই সে বেশ টেনশনে পড়ে যায়। তবে দুজনের মন কষাকষি টেকে না, দুদিনের ভেতরেই তারা এক হয়ে যায়। এরপরে নতুন স্কিমে ইনভেস্টের জন্য তারা ক্যাম্পেইন শুরু করে। ক্যাম্পেইন সেন্টারে গিয়ে দেখে প্রচুর মানুষ নতুন স্কিমে জয়েন করতে এসেছে। তবে এখানে এসে তারা নতুন একটা জিনিস জানতে পেরেছে। গতকাল পাবলিকের ফোনে জাম্বো লাইফ থেকে শ্রীবাস্তবের ফটোকার্ড সহ মেসেজ এসেছে। মেসেজে বলা হয়েছে জয়নিং একদম ফ্রি, তবে যারাই জয়েন করতে এসেছে সবার নামে বিভিন্ন অ্যামাউন্টের লোন পাস করে দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে একজনে 1,000 টাকার দেওয়ারও ক্ষমতা নেই, তবুও তার নামে 20,000 টাকার লোন পাস করা হয়েছে। আর এই টাকাটা কিন্তু গ্রাহকের হাতে দেওয়া হয়নি, বরং ইনভেস্ট হিসেবে জাম্বো লাইফের লোকেরাই রেখে দিয়েছে। এই ব্যাপারটাতে গোল্ডি বা শ্রীবাস্তব কারোরই কিছু জানা ছিল না। তাদের নাম ভাঙিয়ে জাম্বো লাইফ সাধারণ পাবলিককে লুটেপুটে নিচ্ছিল। গোল্ডি বুঝে যায় তাদের সাথে কত বড় জোচ্চুরি করা হয়েছে। তাই মানুষ সব বুঝে ফেলার আগেই গোল্ডি শ্রীবাস্তবকে নিয়ে ক্যাম্পেইন সেন্টার থেকে পালিয়ে যায়। দ্রুতই ব্যাপারটা নিউজে চলে আসে। তার উপরে আবার চুনমুন সিং জাম্বো লাইফ থেকে বেরিয়ে সবার সামনে তাদের স্ক্যামের ঘটনা প্রকাশ করে দেয়। তবে তার আগে যা ঘটার ঘটে গেছে। জাম্বো লাইফ শ্রীবাস্তবকে ফ্রন্টে রেখে পুরো গেমটা খেলেছে, তাই সবার আগে ফেসে যায় শ্রীবাস্তব। এমনকি পুলিশ ধরে নেয় শ্রীবাস্তবই জাম্বো লাইফের আসল লিডার। তাই পুলিশ শ্রীবাস্তবকে খুঁজতে শুরু করলে সে ছদ্মবেশে পালিয়ে যায়। পাশাপাশি গোল্ডিও বড় ঝামেলায় ফেসে যায়। সে নিজের ফ্যামিলি থেকে শুরু করে আশেপাশের অনেক মানুষের কাছ থেকে ইনভেস্টমেন্টের টাকা নিয়েছে। তাই সে এখন কি করবে না করবে সব দিশা হারিয়ে ফেলে। স্ক্যামের ইস্যুটা সামনে আসার পরে জাম্বো লাইফের হায়ার অথরিটি প্রেস কনফারেন্স করে। তাদেরকে 11,000 টাকা নিয়ে স্ক্যামের অভিযোগ করা হলে দালজিৎ সেটা অস্বীকার করে বলে তারা প্রোডাক্টের প্রাইজ হিসেবে এই টাকা নিয়েছে এবং গ্রাহকদের প্রাপ্য প্রোডাক্ট ডেলিভারিও দিয়েছে। এছাড়াও ওপর মহলে কমিশন নিয়ে অনৈতিক ব্যবসা চালানো নিয়ে নানান প্রশ্ন উঠলেও দালজিৎ স্মার্টলি সব সামলে নেয়। এতে অনেকে আবারও ভরসা পায় যে কোম্পানি পালাবে না। এদিকে সৎকারের টিম তো জাম্বো লাইফের প্রোডাক্ট সেলিংয়ের কাজ করত। তার এক টিম মেম্বার হঠাৎ দেখে জাম্বো লাইফের ওয়েবসাইট আর কাজ করছে না।
তাই তারা গোল্ডির কাছে অভিযোগ নিয়ে গেলে গোল্ডি উল্টো ওদের খোঁটা দিয়ে বলে জাম্বো লাইফের কারণে কিভাবে ওরা পেট ভরে খেতে পারছে, বিলাসিতা করতে পারছে, ফ্যামিলিতে গ্রহণযোগ্যতা পাচ্ছে। তাই সে জাম্বো লাইফের ওপরে ভরসা রাখতে বলে। সৎকারের টিমের এক আঙ্কেল আন্টি ছিল, তাদের ছেলে বিদেশে থাকে। সেখানেই এক বিদেশিনীকে বিয়ে করে একটা সন্তানও জন্ম দিয়েছে। ছেলে বাবা মাকে বিদেশে আসার টিকিটের জন্য টাকা পাঠিয়েছে, তবে ওরা সেই টাকা জাম্বো লাইফে ইনভেস্ট করে ফেলেছে। তাই ছেলের কাছেও যেতে পারছে না, আবার সত্য কথাটা ছেলেকে জানাতেও পারছে না। এই নিয়ে ওরা খুবই টেনশনে ছিল। টিমের বাকিরাও তার বাড়িতেই ছিল। অনেকবার রিফ্রেশ করার পরে অবশেষে জাম্বো লাইফের ওয়েবসাইট চালু হয়। সেখানে তাদের ৮০,০০০ পয়েন্টও দেখাচ্ছিল, যেটা প্রোডাক্ট সেলিং থেকে এসেছে। হিসেব মতে এই পয়েন্ট তারা টাকায় রিডিম করে উইথড্র দিতে পারবে। কিন্তু রিডিম করতে গিয়ে দেখে পয়েন্ট আর টাকাতে কনভার্ট হচ্ছে না। এতে তাদের শেষ আশাটুকু নিস্তেজ হয়ে যায়। এদিকে চুনমুন সিং ফ্যামিলি সহ বাসা চেঞ্জ করে চলে যাচ্ছিল। তখন গোল্ডি তার কাছে গিয়ে বলে সে নিজে জাম্বো লাইফ থেকে বেরিয়ে গেছে, ঠিক আছে, তাই বলে মিডিয়ার সামনে গুজব রটিয়ে কেন বাকিদের সর্বনাশ করছে। তখন চুনমুন বলে সে জাম্বো লাইফ থেকে বেরিয়ে আসেনি, বরং তাকে বের করে দেওয়া হয়েছে, কারণ সে ওদের স্ক্যামের প্রতিবাদ করেছিল। চুনমুন শ্রাবণের কাছে শুনেছিল ওরা জয়েনারদের কাছ থেকে লোন হাতিয়ে নেবে। এটা শোনার পরে চুনমুন প্রতিবাদ করায় তাকে বের করে দেওয়া হয়েছে। চুনমুন জানায় সে লাইফের 4টা বছর এই কোম্পানির পেছনে নষ্ট করেছে, কারণ তার আশা ছিল এরা মানসম্মত প্রোডাক্টস বানায়, কিন্তু তার ধারণা ভুল। তবে চুনমুন অ্যাটলিস্ট গোল্ডির মতো মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে ওদের সর্বনাশ করেনি। তাই এইটুকু গর্ব নিয়ে চুনমুন তাকে পাশ কাটিয়ে চলে যায়। এরপরে চুনমুনের মেয়ে কৃত্তিকা গোল্ডিকে সমাজ কল্যাণ ব্যাংকের একটা ভিজিটিং কার্ড দিয়ে বলে এই ব্যাংকই সবার লোন প্রসেসিং করেছে, তাই গোল্ডি চাইলে সেখানে খোঁজ নিয়ে দেখতে পারে। তো গোল্ডি সমাজ কল্যাণ ব্যাংকের এক স্টাফকে বাড়ি ফেরার পথে বাসে আটকায় এবং তার কাছে জানতে পারে এই লোনগুলো জাম্বো লাইফের মাধ্যমে না, বরং ডিপিএল বা ডাব্লিউএস প্রাইভেট লিমিটেডের মাধ্যমে প্রসেসিং হচ্ছে। তো গোল্ডি এবার সেই কোম্পানির প্ল্যান্ট হাবে চলে যায়। ভেতরে ঢোকার জন্য সে সিকিউরিটি গার্ডকে একটা পারফিউমও ঘুষ দেয়। ভেতরে ঢুকে প্রথমেই সে জুস বানানোর সেকশনে যায়। সেখানে জুসের প্যাকেটের মোড়ক দেখেই সে অবাক হয়ে যায়, কারণ এই সেম মোড়কে জাম্বো লাইফেরও জুস মার্কেটে আছে। গোল্ডি বুঝতে পারে এখানে জুসের প্যাকেটের রিব্র্যান্ডিং হচ্ছে। সে বাড়াবাড়ি করায় স্টাফেরা তাকে বাইরে ধাক্কা দিয়ে বের করে দেয়। তবে গোল্ডি কৌশলে একটা জুসের প্যাকেট পকেটে করে নিয়ে এসেছিল। এদিকে সৎকার হলিউড প্যারাডাইসে গিয়ে দেখে পুলিশ এরিয়াটা সিলগালা করে দিচ্ছে। সে কারণ জিজ্ঞেস করলে পুলিশ জানায় এটা বন বিভাগের জায়গা, এখানে বাংলো পাওয়ার জন্য দাদার টাকা ইনভেস্ট করা আছে। তাই সৎকার সিলগালা করা নিয়ে প্রতিবাদ জানালে পুলিশ তাকে উত্তম মধ্যম দিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। আরেকদিকে মহেশ গ্রামের লোকেদের কাছ থেকে টাকা নিয়ে গোল্ডিকে দিয়েছিল, তাই স্ক্যামের খবর শুনে লোকজন মহেশকে শাসাতে শুরু করে। অন্যদিকে গোল্ডি তখনও দালজিদের সাথে যোগাযোগের চেষ্টা করছিল। সে ফোনে কাউকে জাম্বো লাইফের নাম উল্লেখ করে হুমকি ধামকি দিচ্ছিল। তখন পেছন থেকে এক লোক শুনে এসে গোল্ডির কাছে হেল্প চায়। সে একটা প্ল্যান্ট হাবে চাকরি করত, জাম্বো লাইফের জন্য তার চাকরি চলে গেছে। সে গোল্ডিকে একটা ভাগাড়ে নিয়ে যায় এবং সেখানে সেম জুসের মোড়কে অন্য কোম্পানির প্যাকেট পায়। লোকটা জানায় জাম্বো লাইফ নিজেদের প্রোডাক্ট বিশ্বমানের বলে সেল করে, অথচ এগুলো লোকাল মার্কেটের বিভিন্ন সস্তা কারখানা থেকে নেওয়া হয়। লোকটা গোল্ডিকে রেজিস্ট্রেশন পেপারও দেখায়, যেটা ডিপিএল এর নামে রেজিস্টার করা। জাম্বো লাইফের স্ক্যাম সামনে আসার পর থেকেই রাতারাতি নতুন কোম্পানির নামে রেজিস্ট্রেশন করে স্টোরের প্রোডাক্টগুলো বাজারে ছাড়া হচ্ছে। নতুন কোম্পানির মালিকের নাম সুরজ পাল লেখা ছিল। তাছাড়া তার আইডেন্টিটি দিয়ে সমস্ত কাগজপত্র এবং ব্যাংক অ্যাকাউন্ট খোলা ছিল। তাই গোল্ডি এবার সুরজ পালের খোঁজে বের হয়। সুরজ পালের বাড়িতে গিয়ে দেখে এটা একটা কুঁড়ে ঘর, আর সুরজ পাল প্যারালাইজড হয়ে বেডে শুয়ে আছে। তার ঘর ভর্তি জাম্বো লাইফের বিভিন্ন প্রোডাক্টের কার্টুনও ছিল। গোল্ডি সুরজ পালের বাড়ির লোকেদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে কিছু লোক এসে তাদেরকে বলছিল অসুস্থ সুরজ পালের সারা জীবনের খরচাপাতি ওরাই দেবে, আর এই টোপ দিয়ে ওরা সুরজ পালের সমস্ত ডকুমেন্টস নিয়ে গেছে। অর্থাৎ সুরজ পালের নামে ফেক অ্যাকাউন্ট খুলে ওরা সমস্ত টাকা সেই অ্যাকাউন্টের মাধ্যমে সরিয়ে নিয়েছে। তাই এখন যদি তদন্ত হয় তবে সুরজ পাল ফাঁসবে, স্ক্যামারদের কিছুই হবে না। গোল্ডি সুরজের বাড়ি গেছে এই নিউজটা শ্রাবণ জানতে পেরে যায়। তাই সে সুরজের স্ত্রীর মোবাইলে ফোন করে গোল্ডির সাথে কথা বলে। শ্রাবণ গোল্ডিকে বলে তুমি এভাবে কতটা গ্রামে যাবে আর কতজনের কাছে বা যাবে? সুরজের মতো আরও অসংখ্য মানুষের আইডেন্টিটি দিয়ে অ্যাকাউন্ট খোলা আছে,
একটা অ্যাকাউন্ট বেশি দিন ইউজ করা যায় না, তাই বিভিন্ন জনের অ্যাকাউন্ট ইউজ করা লাগে। এই জন্য শ্রাবণ আপাতত গোল্ডিকে আত্মগোপনে চলে যেতে বলে। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের টাকা ফেরত দেওয়া হবে। তবে গোল্ডি জানতো এটা মিথ্যা প্রতিশ্রুতি, তাই সে ফোনটা কেটে দেয়। সেখানে একজন বৃদ্ধ বসেছিল। বৃদ্ধ বলে উঠে, আমি আগেই বলেছিলাম এসবের চক্করে না পড়তে। একটা কোম্পানি একবার লুট করে সব নিয়েই গেছে, আবারও আরেকটা কোম্পানির ফাঁদে পড়ার কি দরকার ছিল? আরও একটা কোম্পানি এদের ফাঁদে ফেলেছিল। এটা শুনে গোল্ডি জানতে চায় ওটা কোন কোম্পানি ছিল। তখন সে বৃদ্ধর কাছে WW বা উইনিং ওয়ার্ল্ড ওয়াইডের নামটা জানতে পারে। বৃদ্ধর মোবাইলে WW এর বেশ কিছু ফটো ছিল। ইন্টারেস্টিং ব্যাপার হলো WW কোম্পানিটাও দালজিৎ সিংয়েরই ছিল। ওই কোম্পানির মাধ্যমে মানুষকে লুটপাট করে সে জাম্বো লাইফ নামে নতুন কোম্পানির মাধ্যমে আরও মানুষকে লুটপাট করেছে। তবে এর চেয়েও গোল্ডি অবাক হয়, কারণ বেশ কয়েকটা ফটোতে দালজিদের সাথে রণধীর চৌধুরী ছিল। গোল্ডি রণধীরের ফটো দেখিয়ে বৃদ্ধকে জিজ্ঞেস করে, এই লোকটা এখানে কি করছে? বৃদ্ধ জানায় রণধীর ওদের ডায়মন্ড লেভেলের মেম্বার ছিল। এটা শুনে গোল্ডি বুঝে যায় তার কনসার্টে রণধীর চৌধুরীর আশাটা পুরোটাই নাটক ছিল। রণধীরও ওদের সাথে জড়িত, তাই সে এই জন্য এসেছিল যাতে গোল্ডির টিমের ইমপ্রেশন বাড়ে এবং প্রচুর মেম্বার স্কিমে জয়েন করে। তো গোল্ডি এবার রণধীরকে ধরার জন্য ব্রোকারের মাধ্যমে জানতে পারে রণধীরের আজ কোথায় কনসার্ট আছে। এরপর সে ওই কনসার্টে চলে যায়। ব্যাকস্টেজে গোল্ডি রণধীরকে আটকায় এবং বলে সে রণধীরের আসল পরিচয় জেনে গেছে। এই রণধীর যেন গোল্ডির টিমের টাকা ফেরত দেয়। তো রণধীর উল্টো গোল্ডিকে মারধর করে বলে, টাকা ইনকাম করা কি এতই সহজ? কেউ এসে তোকে বলল 1 মাসের ভেতরে বাইক পেয়ে যাবি, আর তুই বিশ্বাস করে নিলি। এরপরে বলল 2 মাসের ভেতরে গাড়ি পেয়ে যাবি, সেটাও বিশ্বাস করে নিলি। তারপরে বলল 6 মাসের ভেতরে হেলিকপ্টার পাবি, এটাও বিশ্বাস করে নিলি। বোকা লোভী লোকেরা ছাড়া এসব কেউ বিশ্বাস করবে না, তাই তুই নিজের দোষী ফাঁদে পড়েছিস। গোল্ডি তবুও নিজের টাকার জন্য জেদাজেদি করলে রণধীর ভিডিও কল দিয়ে দেখায় পুলিশ গোল্ডির ফ্যামিলিকে আটকে রেখেছে। গোল্ডিকে ধরতে না পারলে তার ফ্যামিলিকে ধরে নিয়ে যাবে। গোল্ডিকে লাইনে রেখে তার বাবাকে মারধর করছিল আর দাদাকে 10 বছরের জেল দেবার হুমকি দিচ্ছিল। পরিবারকে এত অসম্মান অপদস্থ করার গোল্ডি সহ্য করতে পারছিল না। রণধীর বলে সে গোল্ডিকে টাকা ফেরত দিতে পারবে না, তবে তাকে আপাতত কোনো কেসের ঝামেলায় ফেলছে না। এরপর রণধীর গোল্ডিকে বাইরে বের করে দেয়। ততক্ষণে নিউজের মাধ্যমে পুরো দেশ জেনে গিয়েছিল জাম্বো লাইফ ইন্ডিয়া থেকে 2000 কোটি টাকা পাচার করে ফেলেছে। এই নিউজের পরে পাবলিক যারা টাকা ইনভেস্ট করেছিল ওরা খেপে যায়। বিভিন্ন এজেন্টদের বাড়িতে অফিসে হামলা করে। গোল্ডির বাড়িতেও হামলা হয়। তার বাড়ির সব জিনিস পাবলিক লুট করে নিয়ে চলে যায়, আর বাবা মা দাদা কোনো রকমে লুকিয়ে প্রাণে বেঁচে যায়। এদিকে শ্রীবাস্তব আত্মগোপনে ছিল, তবে পুলিশ তার ছেলে অর্পিতের ওপরে সবসময় নজর রাখছিল, কারণ বাবার মন একসময় না একসময় শ্রীবাস্তব ঠিকই ছেলের সাথে যোগাযোগ করবে। তো অর্পিত স্কুলে হর্স রাইডিং প্র্যাকটিস করছিল। এ সময় শ্রীবাস্তবের ফোন আসে। অর্পিত দ্রুত ঘোড়ার পিঠ থেকে নামতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মাথায় আঘাত পায়। তবে ততক্ষণে পুলিশ শ্রীবাস্তবের ফোন কলের লোকেশন ট্রেস করে ফেলে এবং শ্রীবাস্তবকে গ্রেপ্তার করে। এরপরে মাস 6 কেটে যায়। ঋণ শোধ করার জন্য দাদা যৌতুক নিয়ে জোর করে গোল্ডির বিয়ে দিয়ে দেয়। যদিও গোল্ডি একেবারেই বিয়েতে খুশি ছিল না, তবে যৌতুকের টাকায় অন্তত কিছুটা ঋণ তো শোধ হবে। তাছাড়া গোল্ডির বিয়েটাও হচ্ছিল একেবারে সাদামাটা ভাবে। অনাথের বিয়েও হয়তো এর চেয়ে জাঁকজমকভাবে হয়। বিয়ে চলাকালে হঠাৎ সেখানে তরুণ বাজাজ আসে এবং বিয়ে উপভোগ করতে থাকে। তরুণ বাজাজকে ল্যাং মেরে গোল্ডি জ্যাকপট লাগিয়েছিল, তাই গোল্ডির এই হাল দেখে তরুণ বেশ মজা পায়। বিয়ের অনুষ্ঠান শেষে তরুণ গোল্ডির সাথে দেখা করে বলে সে একটা নতুন বিজনেস স্টার্ট করছে, তাই সে গোল্ডি এবং শ্রীবাস্তবকেও নিজের ব্যবসায় পার্টনার বানাতে চায়। তবে গোল্ডি বলে তার একেবারে শিক্ষা হয়ে গেছে, তাই এসব বিজনেসে আর ঢুকবে না। তরুণ গোল্ডিকে বলে গোল্ডি অল্প কিছু মানুষদের ভেতরে একজন যে এই বিজনেসটাকে ভালোভাবে বুঝতে পেরেছিল, তাই গোল্ডি যদি এই বিজনেসে লেগে থাকে তাহলে অনেক দূর পর্যন্ত যেতে পারবে। এত প্রশংসা শুনেও গোল্ডি জানায় সে এই বিজনেসে আর ঢুকবে না। তো তরুণ আর তাকে এত না ঘাটিয়ে একটা গিফট বক্স দিয়ে চলে যায়। এদিকে শ্রীবাস্তব এখনও হরিদ্বার সেন্ট্রাল জেলে আছে। জেলে বলতে গেলে সে সাধু বাবা হয়ে গেছে। বিশেষ করে তার ছেলে অর্পিত মারা যাওয়ায় সে একেবারেই চেঞ্জ হয়ে গেছে। শ্রীবাস্তব একজন ফাঁসির আসামিকে মোটিভেশন দিচ্ছিল। এ সময় গোল্ডি জেলে তার সাথে দেখা করতে যায়, তবে শ্রীবাস্তব জানিয়ে দেয় সে কারো সাথেই দেখা করবে না। গোল্ডি অনেক চেষ্টার পরেও দেখা করতে না পেরে হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। এরপরে তরুণের দেওয়া বক্সটা খুলে আবারও তার মন মাইন্ড চেঞ্জ হয়ে যায়। কথায় আছে ন্যাড়া বেলতলায় একবার যায়, তবে জুয়ারি আর স্ক্যামারেরা বারবার যায় আর বারবারই তারা মারা খায়।
যাই হোক বন্ধুরা, বাংলাদেশেও এরকম অনেক প্রতারণার রেকর্ড আছে, যেমন ডেস্টিনি 2000 লিমিটেড, যারা গাছ রোপণ এবং কোঅপারেটিভের নামে প্রায় 43 লাখ গ্রাহকের কাছ থেকে 4000 কোটিরও বেশি টাকা পাচার করেছিল। এছাড়া ইউনিপেটিও নামের কোম্পানি 10 মাসে ইনভেস্ট ডাবল করে দেওয়ার নামে আত্মসাৎ করেছিল প্রায় 6000 কোটি টাকা। এছাড়া আরও অনেক ছোট বড় প্রতিষ্ঠান এবং এনজিও প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে ঠকিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। তাছাড়া জাস্ট কয়েক বছর আগে ইভ্যালি কিভাবে আমাদের সাথে প্রতারণা করেছিল সেটা তো এখনও মানুষের মনে বিস্ফোরার মতো দগদগে হয়ে আছে। তাই কোথাও টাকা ইনভেস্টের আগে শতবার ভেবে দেখা উচিত। একটা জিনিস মনে রাখতে হবে, পরিশ্রম ছাড়া সৎভাবে কখনো টাকা উপার্জন করা যায় না। যখনই কেউ আপনাকে ইজিলি টাকা ইনকামের উপায় বলবে তখনই সতর্ক হয়ে যান, না হলে এই গল্পটি বারবার শুনুন। শ্রীবাস্তবের পরিণতি দেখে আশা করি আপনার ভুল পথে পা বাড়ানোর ইচ্ছে আর থাকবে না। যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।